ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি আমার গোবিন্দ আসে। এদিকে গোবিন্দ আমার এদিকে গোবিন্দই আমার কি করেছে, সখাগণ সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেছে। মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবলী সেবা করে সোনার পালঙ্কে মায়ের সঙ্গে শয়ন করেছে। কেন জানো মা? কৃষ্ণ মাকে বড় ভালোবাসে, তাই মায়ের কাছে শয়ন করেছে। সঙ্গে বলরাম দাদা আছে। দেখতে দেখতে যখন রাত্রি 1 প্রহর 2 প্রহর কেটে গেল, যখন 1 প্রহর 2 প্রহর কেটে গেল, হঠাৎ গোবিন্দের ঘুমটা ভেঙে গেল। এই রে, আমি তো রাধারানীকে কথা দিয়েছি, আমাকে তো রাধার কাছে যেতে হবে। তাই কি করেছে, আজ তাড়াতাড়ি করে শয্যা পরিত্যাগ করে আজ কেশরকুঞ্জের দিকে গোবিন্দ আমার অগ্রসর হয়েছে। গোবিন্দের চরণে নপুরগুলো ছিল, আজ নপুরগুলি ঝুমঝুম করে বেজে উঠল। আর যেই বেজে উঠেছে, গোবিন্দ নপুরগুলি হাতে খুলে নিয়ে বলে উঠল, ওরে নপুর যেন বাজিস না রে, 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 চন্দ্রাবলীর কুঞ্জ ধারে 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 তোর কুঞ্জে যাওয়া হবে না, চন্দ্রাবলীর ধারে তোর কুঞ্জে যাওয়া হবে না, চন্দ্রাবলীর কুঞ্জ ধারে নপুর যেন বাজিস না রে। গোবিন্দ চরণের নপুরগুলি হাতে করে নিয়ে বলছে, নপুর যেন বাজিস না। কিন্তু মা, একটা কথা আছে না, যার যা স্বভাব সে কোনোদিন মোলেও পাল্টায় না। নপুরের স্বভাব হলো কিনি কিনি করে বাজা। আগেকার দিনে মায়েরা বলতো না যে স্বভাব যায় না মোলে আর কলঙ্ক যায় না ভুলে, হরিব। তাহলে নপুরের স্বভাব হলো সবাই বাজা। যেই না চন্দ্রাবলীর কুঞ্জ ভারে এসেছে, অমনি নপুরগুলি কিনি কিনি করে বেজে উঠেছে। আর যেই না নপুরগুলি বেজে উঠেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা বলে উঠল, চন্দ্রা চন্দ্রা চন্দ্রা। বলে ওই তো লোচর পালিয়ে গেল, 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 ধরবি যদি আইবে ছেলে, ওই তো লোচর পালিয়ে গেল, ধরবি যদি আইবে ছেলে, ওই তো লোচর পালিয়ে গেল, ধরবি যদি আইবে ছেলে, ওই তো লোচর পালিয়ে গেল, ধরবি যদি আইবে ছেলে, বলে সখী চন্দ্রাবলী ধরবি বলে সখী চন্দ্রাবলী ধরবি যদি আইবে ছেলে, ওই তো লোচর পালিয়ে গেল। বলি ও চন্দ্রা, তাড়াতাড়ি এদিকে আয়, চোর বুঝি আমাদের কুঞ্জের পাশ দিয়ে চলে গেল। আজ যেই না বলেছে, চন্দ্রাবলী আর তার সখী পদ্মা দুজনায় কুঞ্জের পাশে দুটি বাহু প্রসারিত করে বলে উঠল, দাঁড়াও গোবিন্দ, কোথায় যাবে? আমি এখন রাধার কাছে কেশরকুঞ্জে যাব। আমি জানি তুমি কেশরকুঞ্জে রাধার কাছে যাবে। এখন তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা, এখন তুমি আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী বলে উঠল, শোনো গোবিন্দ, রাধাও একজন নারী, আমি একজন নারী। রাধাও তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি নিতুই নিতুই রাধার কাছে যাও, কোনোদিন আমার কুঞ্জে আসো না। তুমি আমায় বলতে পারো কি অপরাধ আমি করেছি? কোন জনমের অপরাধের সাজা তুমি আমায় এমন করে দিলে? আমিও তো তোমায় ভালোবাসি। তাই আজ গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলে উঠল, বলো কোনে অপরাধে সাজা তুমি দিলে,
বলো বলো দয়াময়, বলো বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো দয়াময়, বলো বলো দয়াময় কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো সুখী যদি দিলে তুমি কেন ফেরে দিলে, দাঁড়িয়েছে সেই সুখ দিলে, সুখ যদি দিলে তুমি কেন ফেরে দিলে, দাঁড়িয়েছে সুখ সেই সুখ দিলে, সুখী যদি দিলে তুমি কেন ফেরে দিলে, সেই সুখ দিলে, সুখ যদি দিলে তুমি কেন ফেরে দিলে, জগতের পিতা তুমি জগৎকে হাসালে, কোনি অপরাধে বলো আমাকে কাঁদালে, জগতের পিতা তুমি জগৎকে হাসালে, কোন অপরাধে বলো আমাকে কাঁদালে, জগতের পিতা তুমি জগৎকে হাসালে, কোন অপরাধী বলো আমাকে কাঁদালে, জগতের পিতা তুমি জগৎকে হাসালে, কোন অপরাধে বলো আমাকে কাঁদালে, আমাকে কাঁদিয়ে সুখ পাও, আমাকে কাঁদিয়ে সুখ পাও, আমাকে কাঁদিয়ে সুখ পাও, আমাকে কাঁদিয়ে সুখ পাও, কোনি অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো দয়াময়, বলো বলো দয়াময় কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো দয়াময়, বলো বলো বলে যা আমায় বলে যা আমি কি তোমায় ভালোবাসি না,
তবে কেন তুমি কেন আমায় এত কাঁদালে? আমায় বলে দাও ওগো বলে কৃষ্ণ আজ তুমি শুধু একটিবার আমার ঘরে চলো। আমি তোমাকে আর কোনোদিন যেতে বলবো না, তুমি একটিবার শুধু আমার ঘরে চলো। কৃষ্ণ বলেছিল সেদিন, না চন্দ্রা, আজ আমি রাধাকে কথা দিয়েছি, আজ আমি রাধার কুঞ্জেই যাব। চন্দ্রা বলে মনে মনে ভাবলে, চতুরের চূড়ামণি তুমি যদি হও, আমি তোমার ভক্ত, আমিও কম যাই না। আমি তোমায় যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে আমার কুঞ্জে প্রবেশ করাবোই করাবো। বলে তবে শোনো শোনো গোবিন্দ, আর তোমাকে আমার কুঞ্জে আমি আটকাবো না। একটিবার শুধু যাবে, তোমার চরণ ধুলি দেবে, আর তুমি চলে আসবে। গোবিন্দ মনে মনে ভাবছে, এত করে যখন বলছে তাহলে অসুবিধার কি আছে, বেশ চলো। এবারে গোবিন্দকে নিয়ে চন্দ্রাবলী চলেছে তার কুঞ্জে। যেতে যেতে মনে মনে ভাবছে, আগে তো আমার ঘরে চলো, পরে বুঝবে কি জ্বালাটা কি। এই বলে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে উপনীত হয়েছে। চন্দ্রাবলী বহুদিন পরে গোবিন্দকে কাছে পেয়ে আজ মনের মতো করে সাজাচ্ছে। ভালো করে শ্বেত চন্দন বেটে সারা কালো বরণটাকে ঢেকে সাদা করে দিয়েছে। নয়নে কাজল পরিয়েছে, চরণে আলতা পরিয়েছে, আর চন্দ্রাবলীর একটা কাপড় নিয়ে গোবিন্দের পীঠ বসন পরিত্যাগ করে চন্দ্রাবলী কাপড়টা পরিয়ে দিয়েছে। এদিকে গোবিন্দ চন্দ্রাবলীর প্রেমে হাবুডুবু খেতে খেতে আজ রাধারানীর কথা ভুলে গেছে। যখন রাধারানীর কথা ভুলে গেছে, এদিকে রাধারানী কেশরকুঞ্জে সুন্দর করে বাসর নির্মাণ করে চাতকীর ন্যায় পথপানে নয়ন দিয়ে বসে আছে। ওই বুঝি আমার গোবিন্দ আসে। এক প্রহরে দুই প্রহরে কেটে গেল, দুই প্রহর কেটে গেল, গোবিন্দ তো আজ এলো না, এলো না। ললিতা ওরে ললিতা রে, ওরে বিশাখা তোরা আমায় বলে দে না, আমার গোবিন্দ কেন এলো না। ললিতা, তোরাই তো বলেছিলিস গোবিন্দ নাকি সুন্দর করে কেশরগঞ্জে বাসর সাজাতে বলেছে। আজ নিশিতে এ বাসরে আসে, কিন্তু এক প্রহর দুই প্রহর কেটে গেল, ওই গোবিন্দ তো আমার এলো না। ললিতা বিশাখা বলে উঠল, রাধে তুই একটু ধৈর্য ধর, সে যে কথা দিয়ে না আসার মানুষ তিনি নয়। রাধারানী বলল, আসবে কবে? ওগো আমি বধুর লাগিয়া সে ছবি ছাইল গাথিল ফুলের লাগিয়া সে ছবি ছাইল আমি বধুর লাগিয়া
বধূ আমার বধূ বুঝিয়া তাম্বুল সাজানো দীপ জ্বালানো মন্দির হইল তাম্বুল সাজানো দীপ জ্বালানো মন্দির হইল ললিতা আজ বুঝিয়ার গেলে না এক প্রহর দুই প্রহর কেটে গেল আমার বধূ বুঝিয়ারে আসবে না আজ আমার বাসরের ফুল ছিঁড়ে আমার বধূ বুঝিয়া আসবে তোরা বাসরের ফুল তোরা বাসরের ফুল ছিঁড়ে ললিতা তুই কাঁদিস না রাধে তুই আর এমন করে কাঁদিস না তোর চোখে জল দেখেছি আমরাও সইতে পারছি না বলে তুই আর এমন করে কাঁদিস রাধারানী অনুভাব আগুনের মতো হয়ে গেছে গোবিন্দ বুঝি আর আসে এদিকে কৃষ্ণচন্দ্র চন্দ্রাবলীর প্রেমে হাবুডুবু খেতে খেতে চন্দ্রাবলীর সঙ্গে রতিকার্য সমাপ্ত করে চন্দ্রাবলী অলসতায় ঘুমিয়ে পড়েছে প্রভাত হয়ে গেল এমন সময় গোবিন্দের মনে পড়ে গেল এই রে আমি তো রাধার কাছে তাই চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে আজ গোবিন্দ আমার চলেছে কোথায় সেই রাধা কুঞ্জের দিকে তখন সময়টা কেমন মহাজন একপাশে বিচার করে বললেন দিনমণি দেওয়ালবা কুমদি নিতে জিয়ালি কমল পাঠাবই 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 মায়তে নিয়ারে পুকার মায়তে নিয়ারে পুকার মায়তে নিয়ারে পুকার মায়তে নিয়ারে পুকার অপর বায়ন কাটিছে অপর বায়ন কাটিছে বলে কৃষি প্রভাব হয়ে গেছে বায়ন কাটিছে কৃষি প্রভাব হয়ে গেছে বায়ন কাটিছে কৃষি প্রভাব হয়ে গেছে বায়ন কাটিছে আর কৃষি প্রভাব হয়ে গেছে প্রভাব হয়ে গেছে তাহলে মহাজন বললে দিনমণি দেওয়ালবার অর্থাৎ কুবের সূর্য আকাশে উদিত হয়েছে কুমুদিনী তেজিয়ালি কমলকর ধাবই বায়সে নিয়রে পোকার কুমুদ মানে কি মা
কুমুদ মানে হলো শালুক ফুল, আর কমল মানে পদ্ম ফুল। তাহলে একটা কালো ভ্রমর সারা রাত্রি শালুক ফুলের মধু পান করে আজ প্রভাতে পদ্ম ফুলের দিকে ধাবিত হয়েছে। কারণ শালুক ফুল রাত্রে বেলায় ফোটে আর পদ্ম ফুল দিনের বেলায় ফোটে। গোবিন্দ আমার মনের আনন্দে আজকে সরকুঞ্জের দিকে চলেছে। যখন প্রভাত হয়ে গেছে, ললিতা বিশাখা আজ রাধারানীর কুঞ্জ থেকে বেরিয়ে বাইরে ললিতা সখী করিয়া তাড়াতাড়ি করে গিয়ে বলছে, রাধে তোকে বলেছিলাম না। গোবিন্দ কথা দিয়ে কোনোদিন কথা রাখেন, এমন দিন যায়নি। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তাই হয়তো আসতে পারেনি। কিন্তু বলি শোন শোন, সকালবেলায় ওর দাদা আসছে বলরাম সংবাদটা দিতে। তুই আমার কথা না শুনে কত কান্নাকাটি করলি। যেই না বলেছে বলরাম আসছে, রাধারানী কথাটা শুনেই মাথায় এক ফোঁটা ঘোমটা দিয়েছে। কেন? সম্পর্কে বলরাম ভাসুর হয়, কৃষ্ণের সঙ্গে প্রেম করছে। যদি বিয়ে হয় বলরাম দাদা, তাহলে ভাসুর হবে তো। এখনো বিয়ে হয়নি, সেই কথা শুনেই আগে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। ওরে শোন শোন, উনি হলো গুরুজন, উনি এলে একটা আসনে পেতে দিবি। যেই না গোবিন্দ এসে দাঁড়িয়েছে, অমনি ললিতা কি করেছে? ও গো একটাই আসন পেতে দিল, একটাই আসন পেতে দিল, একটাই আসন পেতে দিল, একটাই আসন পেতে দিল। আসন আসন বলে একটাই আসন পেতে দিল, আসন আসন বলে একটাই আসন পেতে দিল। আসন আসন আজ যেই না এসেছে একটা আসলে পেতে দিয়েছে। আজ যেই না একটা আসন পেতে দিয়েছে, আসন পেতে দিয়ে যেই না বসেছে, এবার রাধারানী কি বলছে? এবার ললিতা সখীর মাধ্যম দিয়ে রাধারানীকে জিজ্ঞাসা করছে, ও ললিতা, ওনাকে জিজ্ঞেস কর বাড়ির সবাই ভালো আছে তো, রোহিণী মা ভালো আছে তো? আজ যেই না বলেছে, ওগো লহু লহু পুছই রোহিণী কো মঙ্গল, ললিতা সখী করিয়ার ওই ক্ষণ বচন শুনি হরি অন্তরে ভয় উপজনগার হইল। আজ যেই না বলেছে, রাধারানী যেই না বলেছে, ললিতা ওনাকে জিজ্ঞেস কর বাড়ির সবাই ভালো আছে তো, রোহিণী মা ভালো আছে তো? আজ যেই না বলেছে, গোবিন্দ মনে মনে ভাবছে যার কথা জিজ্ঞাসা করতে সে তো আমার জ্যাঠাই, তাহলে আমার মায়ের কথা জিজ্ঞাসা করুক, তাহলে আমি বলতে পারবো কেমন আছে। কিন্তু যার কথা জিজ্ঞাসা করছে সে তো আমার জ্যাঠাই মা, আমি কেমন করে বলবো? তাই বলে উঠলো, ও ললিতা, তোমার সখী বোধহয় আমায় চিনতে পারেনি, তাই আমাকে কি ভেবেছে? আমাকে কৃষ্ণ নয়, আমার বলরাম নয়, কৃষ্ণ বলরাম ভেবেছে। ওগো আমি রাম নই, রাম নই, রাম নই, রাম নই, আমি রাম নই, রাম নই, রাম নই, রাম নই। ওগো আমি রাম ছোট ভাই, রাম নই, রাম নই, আমি রাম ছোট ভাই, রাম নই, রাম নই, আমি রাম ছোট ভাই, রাম নই, রাম নই, আমি রাম ছোট ভাই, রাম নই, রাম নই। ভালো করে দেখো নাই, রাম নই, রাম নই, ভালো করে দেখো নাই, রাম নই, রাম নই। ওরা ভে তুমি যার কথা ভাবছো আমি সে নয়, আমি তার ভাই হলাম, ছোট ভাই। আজ যেই না বলেছে, গোবিন্দ তাড়াতাড়ি করে রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে বলে উঠল, এই যে তোমার তো আসার কথা ছিল কাল রাত্রিবেলা, তুমি নীলজ্জের মতো সকালবেলায় মুখটা কেন দেখাতে এসেছো? যাকে এসেছো ভালোই হয়েছে, কারণ শুনেছি নাকি সকালবেলায় তোমার মুখ দেখলে দিনটা ভালো যায়।
সকালবেলা তোমার মুখটা দেখলে দিনটা ভালো যায়। তোমার মাথা নিচু করে দাঁড়িয়ে কেন? ওগো ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে। রোহাতে দেখিয়া লোগো দিন যাবে ভাগে, রোহাতে দেখিয়া লোগো দিন যাবে ভাগে, রোহাতে দেখিয়া লোগো দিন যাবে ভাগে, রোহাতে দেখিয়া লোগো দিন যাবে ভাগে। আমার আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে, আজকের দিন তো ভালোই যাবে। প্রভাতে তোমার মনে ছিলাম, আজকের দিন তো ভালোই যাবে, প্রভাতে তোমার মনে ছিলাম, আজকের দিন তো ভালোই যাবে। প্রভাতে তোমার মনে ছিলাম, আজকের দিন তো ভালোই যাবে, প্রভাতে তোমার মনে ছিলাম। শোনো শোনো লোকে নাকি বলে সকালবেলায় তোমার মুখটা দেখলে দিনটা ভালো যায়। হ্যাঁ মা, কথাটা ভুল নয়। সকালে উঠে যদি আগে গোবিন্দের চাঁদ বদন দর্শন করতে পারো, সারাটা দিন সত্যি তোমার কুশল যাবে, সেদিন কোনো বিপদ হবে। তাহলে দেখবে কেমন করে, ঘরে যে ঘরে শয়ন করবে পায়ের দিকে একটা ভালো চিত্রপট টাঙিয়ে রাখবে, রাধা গোবিন্দের ছবি। মায়েরা বলে পায়ের দিকে টাঙাবো? হ্যাঁ রে পাগল, কারণ কৃষ্ণ যখন দুর্যোধনের বাড়ি গিয়েছিল নিমন্ত্রণ খেতে, দুর্যোধন তখন বলেছিল কৃষ্ণ তো এসেছে, আজকে রাতটা থাকবে। তাহলে ও বলেছিল সকালে আমি যার মুখ দেখব তাদের আমি সঙ্গে থাকব। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও গেছে আর দুর্যোধনও আছে। কৃষ্ণ বললে আজ আর রাত্রি হয়ে গেছে, আজ আর কিছু বলবো না, কাল সকালে উঠে যার মুখ আগে দেখব আমি তাদের সঙ্গে থাকব। এই বলে কৃষ্ণ সোনার পালনকে শয়ন করেছিল। দুর্যোধন অহংকারী ছিল, মনে মনে ভাবলো আমি রাজা, আমি কোথায় বসবো, আমি ওই মাথার কাছে বসি, যখন কৃষ্ণ উঠবে ঘুম থেকে তখন আগে আমি ওকে ডাকবো। অর্জুন চিরদিন নত ছিল ভক্তের চরণ আশ্রিত করে, ভগবানের চরণ আশ্রয় করে। তাই অর্জুন মনে মনে ভাবলো কৃষ্ণ যদি ঘুম থেকে উঠে চোখ মিললে আগে আমাকে দেখতে পাবে, আমি কৃষ্ণর চরণ তলে বসে থাকি। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা হয়তো ভাবেন পায়ের দিকে ঠাকুর রাখবো, পায়ের দিকে ঘুরে বসবো। না রে খ্যাপা, ভগবান কোথায় নেই। ভগবান ডান দিকে আছে, বাঁ দিকে আছে, ওপর দিকে আছে, নিচের দিকে আছে, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সব জায়গাতেই আছে। এবার মা বলি, যে জায়গাটায় বসে আছো এর নাম কি জানো? ধরিত্রী মা বসু মাতার বুকে বসে আছো, তাহলে তার উপর দিয়ে চলাফেরা করছো, যেটা হলো আমাদের সব থেকে বড় ভগবান। তাহলে ভগবান কোথায় আছে কথা জানার দরকার নেই, পায়ের দিকে থাক বা মাথার দিকে থাক, তাকে দেখতে হলে পায়ের দিকেই রাখতে হবে। তাই দ্রৌপদী বলেছিল যে কৃষ্ণ যখন বলেছিল দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আমি তোমায় কাপড় দিয়েছিলাম, তুমি আমায় কিছু দেবে না? দ্রৌপদী সেদিন বলেছিল বলো তুমি কি নেবে? কৃষ্ণ বলেছিল আমাকে শুধু তোমার একটু চরণ ধুলি দেবে। দ্রৌপদী সেদিন বলেছিল কত নেবে? কৃষ্ণ বলেছিল দ্রৌপদী আমার একটু চরণ ধুলি পাওয়ার জন্য কত মুনি ঋষি পাগল হয়ে যায়, কত রাজা রাজ্য ছেড়ে চলে যায়, আর সেই আমি তোমায় বলছি একটু চরণ ধুলি নেবে, তুমি বলছো কত নেবে?
আমাকে চরণ ধুলি দেবে, তোমার ভয় করছে না? দ্রৌপদী সেদিন বলেছিল, না আমার একটুও ভয় করছে না। কেন? ভয় আমার ছিল। ভয় আমার কোন দিন গেল? যেদিন প্রকাশ্য রাজ সবাই আমার বস্ত্র হরণ হয়েছিল, সেদিন সবাই দেখলো, কেউ একবার একটা কথা বলল। সেদিন আমি শুধু তোমায় হাত তুলে বলেছিলাম, হে গোবিন্দ। সেদিন আমি দু হাত তুলে সেদিন শুধু তোমায় ডেকেছিলাম, হরে কৃষ্ণ। সেদিন যদি দেহটা তোমার হলো, মনটা তোমার হলো, তাহলে চরণ দুটো কি আমার হবে? 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 দেহ তোমার, চরণ তোমার, চরণ দুটো কি আমার হবে? দেহ তোমার, চরণ দুটো কি আমার হবে? তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজ রাধারানী বলে উঠল, কৃষ্ণ সকালবেলায় তোমার মুখটা দেখেছি, ভালো দিনটা যাবে। এবার তুমি আমায় বলো, কাল রাত্রিবেলায় তোমার আসার কথা ছিল, আজ সকালবেলায় নিরঞ্জনের মতো মুখটা কেন দেখাতে? আর এলেই যখন, তখন অমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? অমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? ভালো করে মুখটা তোলো, তোমার বদনটা ভালো করে দর্শন করি। যেই না গোবিন্দ মুখটা চাগিয়েছে, রাধারানী বলে উঠল, বাবা বাবা বাবা, ভারী সুন্দর লাগছে। আই আই পড়েছে রূপে কাজলেরই আভা, হালেতে সিন্দুর বিন্দু যেন মনির মনোলোভা। মনি বলবো কেন, মনিও হার মেনে যাবে। সারা জীবন তুমি চন্দনের তিলক করো, আজ তুমি কপালে অমন সিঁদুরের ফোঁটা পড়েছ কেন? আবার দেখছি তার পাশে পাশে টিপি টিপি করে দিয়েছে। দেখে কি মনে হয় জানো, যেমন কয়লার ওপর চুনের ফোঁটা। কৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে মুখে কি কিছু লেগে আছে? তাই তাড়াতাড়ি এদিক ওদিক দেখে ওড়নাটাকে নিয়ে আজ মুখটা ভালো করে মুছতে লাগলো। চারিপানে চাহে নাগর, আলেলে মোমতে, চারিপানে চাহে নাগর, আলেলে মোমতে, চারিপানে চাহে নাগর, আলেলে মোমতে, চারিপানে চাহে নাগর, আলেলে মোমতে। পিতার কহিলা হইলে ভুলবে, আর কহিলা কহিলা হইলে ভুলবে, পিতার কহিলা হইলে ভুলবে, আর কহিলা কহিলা হইলে ভুলবে। কলঙ্কের দাগ মুছছে না গো, কলঙ্কের দাগ মুছছে না গো, কলঙ্কের দাগ মুছছে না গো, কলঙ্কের দাগ মুছছে না গো। যতই গঙ্গা জলে ধোও না, কলঙ্কের দাগ মুছছে না গো, যতই গঙ্গা জলে ধোও না, কলঙ্কের দাগ মুছছে না গো, যতই গঙ্গা জলে ধোও না, কলঙ্কের দাগ মুছছে না গো, যতই গঙ্গা জলে ধোও না, কলঙ্কের দাগ মুছছে না গো, যতই গঙ্গা জলে ধোও না, কলঙ্কের দাগ মুছছে না গো, কবি চণ্ডীদাস বললেন, শোনো শোনো, তুমি বহু জন বল্লভ বহু রমণীকে তোমার মন দিয়েছ, মন দিয়েছ। রাধার কাছে উত্তর দাও, কাল নিশীথে তুমি কোথায় ছিলে? কাল নিশীথে তুমি কোথায় ছিলে? এবার বলে উঠল, শোনো শোনো, তুমি যেটা মুখের ওড়না দিয়ে মুছছো, কলঙ্কের দাগ তোমার মুছবে না। কেন জানো? 1 বছর যদি কাঁটা দড়ি সার্পে সাবান দিয়ে ঘষো, তাহলে তোমার মুখের ওই কলঙ্কের দাগ কোনোদিন মুছবে না। আমি বলি তোমায়, শোনো, কেমন করে কলঙ্কের দাগটা মুছবে? যে রমণীর কাছে পাইয়াছ সুখ, তার লাবণ্য জলে গিয়ে ধও তোমার মুখ। বড্ড ড্রাই হয়ে যাচ্ছে, একটুখানি রিভাবটা দিয়ে রাখো। যে রমণীর কাছে পাইয়াছ সুখ, তার লাবণ্য জলে গিয়ে ধও তোমার মুখ। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লাবণ্য কাকে বলে?
80 ফোঁটা রক্তকে ধ্যান করলে হয় 1 ফোঁটা শক্তির বিন্দু, 80 ফোঁটা শক্তির বিন্দুকে ধ্যান করলে হয় 1 ফোঁটা রজ, যেটা চামড়ার উপরে রস জাতি থাকে। 80 ফোঁটা রজকে ধ্যান করলে হয় 1 ফোঁটা মর্ঝা, যেটা হাড়ের ভিতর থাকে। আর 80 ফোঁটা মর্ঝাকে ধ্যান করলে হয় 1 ফোঁটা লাবণ্য, যেটা চোখে দেখা যায় না, অনুভবের বসে। তাই যে রমণীর কাছে পাইয়াছ সুখ, তার লাবণ্য জলে গিয়ে ধও তোমার মুখ, তবে তোমার ওই কালো মুখের দাগগুলো সব মিলাবে। রাধারানী বলে উঠল, ললিতা ওকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যেতে বল। ওর ওই কালো মুখটা আর আমার সহ্য হচ্ছে না, আমি ওর কালো বর্ণার দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। যেই না বারবার বলেছে, এমন সময় ললিতা বলে উঠল, রাধে তুই এমন করে অভিমান করিস না, একটিবার অন্তত জিজ্ঞাসা কর কোথায় ছিলে, কেন এলে না, কি হয়েছিল। রাধারানী বলল, না ললিতা, আমি ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার নেই, ওকে এখান থেকে দূর হয়ে চলে যেতে বল। আর ও চলে গেলে যে জায়গাটায় বসেছিল সেই জায়গাটাও অপবিত্র হয়ে গেছে, সেই মাটিটা তুলে নিয়ে বৃন্দাবনের বাইরে ফেলে দিয়া, কারণ মাটিটাও অপবিত্র হয়ে গেছে। আর ওকে বল ওর কালো মুখ যেন আমাকে আর কোনোদিন দেখাতে আসে না। যেই না 1 বার 2 বার 3 বার বলেছে, এবার গোবিন্দর বড় মানে লেগেছে। তাই গোবিন্দ বলে উঠল, রাধে আজ আমি কালো হয়ে গেলাম। যেদিন আমাকে ভালোবেসে আমার প্রেমে হাঁপাবুডুবু খেয়ে যমুনার কূলে আমার মুরলীর ধ্বনি শুনে যেত, সেদিন আমি ফর্সা ছিলাম নাকি? আজ আমি কালো হয়ে গেলাম। বেশ, কালোই যদি ভালো না বাসো, কালোই যদি ভালো না বাসো, তাহলে তোমার অঙ্গে কালো রেখে তো তুমি আমায় কালো বলতে পারো না। তোমার মাথার কেশর রাশি কালো, কালোই যদি ভালোবাসো না, আগে তুমি ন্যাড়া হও, তবে জানবো তুমি কালো ভালোবাসো। তোমার চোখের নয়নের মণিগুলো কালো, আগে সেগুলোকে চোখগুলো অন্ধ করো, তবে জানবো তুমি কালো ভালোবাসো। নিজের অঙ্গে কালো রেখে তুমি আমায় কালো বলতে পারো না। ওগো কালো কালো করো না গো, ওগো কালার কালো কালো করো না গো, ওগো আলার কালো কালো করো না গো, ওগো আলার কালো কালো করো না গো, ওগো আলার আরে বিধাতা করেছে কালো আমি করবো কি, আমার বিধাতা করেছে কালো আমি করবো কি, ওগো বিধাতা করেছে কালো আমি করবো কি, ওগো বিধাতা করেছে কালো আমি করবো কি। তাহলে কালোই যদি ভালোবাসো না, ওগো কালো তোমার চোখের তারা, ওই চোখে আমায় তুমি করো ইশারা। কালো তোমার চোখের তারা, ওই চোখে আমায় তুমি করো ইশারা। যমুনার কূলে যেদিন আমার কাছে বসে বসে কত প্রেমের কথা বলেছিল, কত ভালোবাসার কথা বলেছিল, সেদিন আমি বুঝি ফর্সা ছিলাম। ওগো কালো তোমার চোখের তারা, ওই চোখে আমায় তুমি করো ইশারা। কালো তোমার চোখের তারা, ওই চোখে আমায় তুমি করো ইশারা। কালো 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 বলো না গো, ওগো আলার কালো কালো বলো না গো, ওগো আলার কালো কালো বলো কালো আমি করবো কি, আমার বিধাতা করেছে কালো আমি করবো কি। ললিতা আমি কোনো কথা শুনতে চাই না, ওকে তুই এখান থেকে দূর হয়ে চলে যেতে বল। ললিতা বিশাখা আবার বলে উঠল, রাধে গো তুই একটিবার অন্তত দুটো কথা বল, তোর মনের সকল জ্বালা জড়িয়ে যা। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের রাধারানী এবার বলে উঠল, তবে শোন ললিতা, আমি তোদের কথা শুনে ওর সঙ্গে গুটি কয়েক কথা বলতে চাই, গুটি কয়েক। ও যদি আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেয়, তবে আমি ওর সঙ্গে কথা বলবো। আগে ওকে জিজ্ঞাসা কর। ললিতা গিয়ে বলছে, শোনো গোবিন্দ, আমাদের সখী তোমার সঙ্গে কথা বলবে, আগে যদি গুটি কয়েক প্রশ্নের উত্তর দিতে পারো, তবে আমার সখী তোমার সঙ্গে কথা বলবে। চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার মৃদু মৃদু হাসি, আর মনে মনে ভাবছে, বেশ তোমার সখীকে বলো আমায় কি জিজ্ঞাসা করবে, আমি যা যা জিজ্ঞাসা করবে তাই আমি ঠিক ঠিক উত্তর দেব।
এবার রাধারানী বলে উঠলো ও ললিতা, তাহলে এবার ওকে সর্বপ্রথম জিজ্ঞাসা কর, ওর অমন নীল পদ্ম ফুলের মতো মুখটা আজ অমন মলিন হয়ে গেছে কেন? ওগো নীলতে পলসী মুখমণ্ডল, নীলতে পলসী মুখমণ্ডল, নীলতে পলসী মুখমণ্ডল, নীলতে পলসী মুখমণ্ডল, আমর কাহে ভেদ আর নীলতে পলসী মুখমণ্ডল, আমর কাহে ভেদ। আগে ওকে জিজ্ঞাসা কর, ওর অমন নীল পদ্ম ফুলের মতো মুখটা অমন মলিন হয়ে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে তাহলে হলেও হতে পারে, কেন? সারা নিশি জাগরণ করেছি, কিন্তু একথা তো বললে হবে না। তাই চতুরের চূড়ামণি চাতুরিতা করে বলে উঠল, আসলে কি হয়েছে জানো? কাল তোমাদের কুঞ্জে আসতে আসতে সারা রাত্রি অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি, তোমাদের কুঞ্জের পথটা চিনতে পারিনি। হঠাৎ তোমার সখীর কথা মনে হলো, তোমার সখীর মুখমণ্ডল আমার দর্শন করতে হৃদয়ের মধ্যে মনে কাম জ্বরের উৎপন্ন হলো। মদন জরে তনুতা তল, মদন জরে তনুতা তল, মদন জরে তনুতা তল, মদন জরে তনুতা তল, সাগরে মিশি গেল আর মদন জরে তনুতা তল, সাগরে মিশি গেল আমার জেগে জেগে নিশিব হাত, জেগে জেগে নিশিব হাত, জেগে জেগে নিশিব হাত, জেগে মন হলো, জেগে জেগে নিশিব হাত, তাই তাই আমার মন হলো, শোনো শোনো বলো ললিতা, তাই তাই আমার মন হলো, তাই তাই আমার মন হলো, শোনো শোনো ললিতা, তাই তাই আমার মন হলো, জেগে জেগে নিশিব হাত, জেগে জেগে নিশিব হাত। সারা রাত্রি জেগে তাই আমার বদনটা একটু মলিন হয়ে গেছে। রাধারানী বলল, বেশ সে কথা নাই মানলাম, এবারে তোমাকে জিজ্ঞেস কর, ওর সারা অঙ্গে আমি অনেক লোকের আঁচড় দেখেছি। কৃষ্ণ বললে, না গো, ওগুলো লোকের আঁচড় নয়, ওগো কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, বহু ধরুইতে গৌরী গৌরী, বহু ধরুইতে গৌরী গৌরী। আমি কাটার ঝাড়ে পড়ে গেলাম, কাটার ঝাড়ে পড়ে গেলাম, কাটার ঝাড়ে পড়ে গেলাম, কাটার ঝাড়ে পড়ে গেলাম, তাই তো আমার এমন হলো, কাটার ঝাড়ে পড়ে গেলাম, তাই তো আমার এমন হলো, কাটার ঝাড়ে পড়ে গেলাম। শোনো শোনো, কাল সারা রাত্রি তোমাদের কুঞ্জে আসার জন্য ঘুরে ঘুরে হঠাৎ পাহড়কে একটা কাঁটার ঝোপে পড়ে গেলাম, তাই সারা অঙ্গে আমার কাঁটা বিঁধে গেল, কি কষ্ট কি যন্ত্রণা। ললিতা বলে উঠল, রাধে তুই একবার ভালো করে জিজ্ঞাসা করি না কাল কত কষ্ট করেছে তোর জন্য, তবুও তুই ওর ওপর অভিমান করে বসে আছিস। না না না, যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার পর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে কাঁটার আঁচড় দিয়েছি। এবার ললিতা বলে উঠল, শোন, তুই আর কোনো কথা বলিস না,